আমি যদি একবার চান্স পাই এমন কাজ করব, এমন কাজ করব। সমালোচনা করা মানে সরকারকে ব্যর্থ করা নাই, এইটা বলেছেন রিজভী। হ্যাঁ, রুহুল কবির রিজভী তিনি এটা বলেছেন। আরো বক্তব্য এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে তথ্য উপদেষ্টার এই বক্তব্য রাজনীতি বিরোধী। আমি এই জায়গা থেকে আপনাকে শুনতে চাই। শুনেন, তথ্য উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন এটা হলো ওনার অনভিজ্ঞতা জনিত কারণে। বয়স কম, অনেক অভিজ্ঞতার অভাব আছে ওনাদের, এবং রাজনীতি কি এটি উনি বুঝেন না। বেসিক্যালি প্রবাদ আছে গ্রামে একটা, নাচতে না জানলে উঠান বাঁকা। এই সরকারের ব্যর্থতা প্রমাণ করার জন্য বিরোধীদের দরকার নাই, এই সরকার নিজেই যথেষ্ট। এই সরকার জনজীবনের জন্য মানুষের, শুনেন সরকারের কাজটা কি রে ভাই? সরকারের প্রধান কাজ হলো মানুষের জীবন যাপনকে স্মুথ করা। গ্রামে যাইতে বলেন এই উপদেষ্টা মহোদয়, ওনাকে বলেন যে ভাই একটু গ্রামে যান, যাই দেখে আসেন, গ্রামের বাজার একদিন যান, গার্ড টার্ড সারা যায় একা যাইতে বলেন, দেখে আসুক গ্রামে মানুষ কি বলে, মানুষের আয় ইনকামের কি অবস্থা একটু খোঁজ দিতে বলেন। এত সোজা না, নিজে নাচতে পারতেছেন না, মানুষের পালস বুঝতে পারছেন না, তারা বুঝতেই পারছেন না। মন্ত্রিত্ব মন্ত্রণালয়ে আছেন, উপদেষ্টা নাম হয়েছেন, কাজটা তো মন্ত্রিত্বের, মন্ত্রিত্ব যে একটা দায়িত্ব, এই জিনিসটা উপলব্ধি করার ক্ষমতা আছে কিনা আমার সন্দেহ আছে। থাকলে এরকম ভাবে যারে তারে মারতো না। কি বলছে উনি? কি বলছেন যে রাজনীতিবিদরা সরকারকে ব্যর্থ প্রমাণিত করছে, তাই না? রাজনীতিবিদরা ওনাদেরকে নিঃশর্ত সমর্থন দিয়েছেন বলে ওনারা টিকে আছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, বাংলাদেশের প্রধান 3টা রাজনৈতিক দল কালকে হাত তুলে নেয়, 3 দিন টিকবে না এই সরকার, জাস্ট 3 দিন টিকবে না। আমি চ্যালেঞ্জ, যা করতেছে বিএনপি সাপোর্ট দিয়ে যাচ্ছে, যা করতেছে জামাত ইসলাম সাপোর্ট দিয়ে যাচ্ছে। বললাম তো, রাজনীতিবিদরা যদি সাপোর্ট না দিত এই সরকার 3 দিন টিকতো না। আর সে তাদের সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছে, বুঝে না তারা কোথাও নাই, কিভাবে থাকবে? মানুষের মনে পর্যন্ত নাই, মানুষের হৃদয়ে পর্যন্ত নাই। এখন তারা আছে খালি পোস্ট দেওয়ার জন্য, কারে কোথায় বসানো যাবে, কারে কোথায় কোথায় অমুকে বসানো যাবে, তমুকে বসানো যাবে, তারা কোথাও নাই, কোনো খবর রাখে না তো। ভাই দেশটা অনেক বড়, তারা কি বলতেছে? তারা সংস্কার করবে। ওকে ফাইন, আপনি সংস্কার করেন। আপনি কি এখন পর্যন্ত প্রমাণ করতে পারছেন যে সংস্কার করার এবিলিটি আপনার আছে? আপনি এমন 21টা করে শুনলাম সংস্কার কমিশন, এগুলি করে তাদের কাজ, তারা দেশটাকে পথে আনবে। আনেন পথে, কোনো সমস্যা নেই, আমরা তার আগে প্রমাণ করেন যে পথে যে আনতে চান এর এবিলিটি আপনার আছে, সেটা প্রমাণ করতে পারছেন? কোন একটা কমিশনের নাম বলেন আপনি? একমাত্র আমি নির্বাচন সংক্রান্ত কমিশনটা আছে, এটাকে আমি আপলোড মার্ক মনে করি। এছাড়া কোন কমিশনটা সঠিক হয়েছে অত তো বাদ দেন, কিচ্ছু বুঝি না, ধরেন আমি কিছুই বুঝি না। ভাই আমি তো গণমাধ্যম বুঝি রে ভাই, গণমাধ্যমে তো 25 বছর গণমাধ্যম বিষয়ক সংস্কার যে কমিশন করছে, এটা কিছু হয়েছে? প্রধান যারা করছে সে বাংলাদেশের সাংবাদিকতা বুঝে থাকে, আমি কি লন্ডনে, সে থাকে লন্ডনে, ওইখান থেকে সে বাংলাদেশের গণমাধ্যম ঠিক করবো বুঝে গেছে। বাংলাদেশের সাংবাদিক বুঝে না, সংবাদ বুঝে। কিছুদিন আসছিল, কিছুদিন ডেপুটেশনে আসছিল প্রথম আলোতে সাংবাদিকতা বোঝানোর জন্য, পরে পলাইছে, পরে বিদায় হয়েছে, তাকে দিয়ে কাজ চলে নাই, তাকে দেওয়া হয়েছে গণমাধ্যম কমিশনের চেয়ারম্যান। আর যাদের গ্রাম আছে তাদের প্রত্যেককে আমি চিনি, নাম ধরে ধরে বলতে পারি কি জিনিস আপনি এরা বাংলাদেশে গণমাধ্যম সংস্কার করবে। যদি আমার সামনে যে সংস্কার করবে, আমি ভাই বিশ্বাস করি না। বললাম তো, যদি অন্য কোন কমিশন হয়েছে, সবচেয়ে বিতর্কিত কমিশন যেটা কি সংবিধান সংস্কার কমিশন, যারা প্রধান বানাইছে সে আমার পার্সোনালি, আমার ব্যক্তিগত ভাবে আমার টিচার ছিল ইউনিভার্সিটিতে। কোন ডিপার্টমেন্টে? জার্নালিজম ডিপার্টমেন্ট। মাসুদ খান যদি একটু বলেন, সংবিধান সংস্কার কমিশন সংস্কার করবে, ভালো কথা, মানে উপায়টা একটু জানতে চাই। সংবিধানকে কিভাবে সংস্কার করবে? এটা তো বেসিক প্রশ্ন করছেন। ওনারা একটা প্রস্তাব দিতে পারবেন, সংবিধান সংস্কার করাবেন কিভাবে? যে কোনো পৃথিবীতে অন্য অনেক কিছু আপনি একটা অধ্যাদেশ জারি করে একটা নির্ভয় আদেশ করতে পারেন, আপনি সংবিধানে কেমন করবেন? সংবিধান করে একমাত্র একটি জনগণের, জনগণ কোথায় এখানে? তাহলে এটা করতে হবে আপনি গণপরিষদে। গণপরিষদ কই ভাই? এগুলো কি কারে কি বুঝাই দেন বুঝি না। এখানে সে আমার বলতো, বাবা তুমি কিছু বুঝো না, ধরনের বলতো, তাহলে আমি জড়াই ধরতাম, আদর করতাম, বাবা আমি কিছু বুঝি না। এই অবস্থা, যারা তারা তুমি কিছু বুঝো না। শিক্ষার্থীদের তৈরি নতুন কোন রাজনৈতিক দল হলে তাদেরকে ভোট দিবেন 40% মানুষ, আর 44% মানুষ নাকি ভোটই দিবেন না এই মুহূর্তে ভোট হলে। এখন এই যে জরিপ, শিক্ষার্থীদের জন্য 40%, হ্যাঁ, এই জায়গাটায় কত শতাংশ মানুষের উপরে এই জরিপ করা হয়েছে সেটা নিয়ে ভিন্ন একটি আলোচনা হতেই পারে। কিন্তু আমি যে জায়গাটায় আপনাকে একটু শুনতে চাই সেটা হচ্ছে, এই জরিপের যদি গুণগত বা তাৎপর্যগত যদি বিশ্লেষণ আপনি করেন, আপনি আসলে এইটা কতটা সঠিক বলে মনে করছেন বা যৌক্তিক ব্যাখ্যাটা কতটুকু খুঁজে পান? জরিপের সঠিকতা অথবা বেঠিক ব্যাপারটা কিনা এটা আসলে আমি বসে করতে পারবো না, কারণ তারা কোন ফরম্যাটে করেছে, তাদের উপাত্তগুলি কত উপাত্ত ছিল, কোন এরিয়াতে করেছে, সেটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন একটা হলে করেছে
নাকি সেটা গ্রামে যে অজপাড়া গায়ে কোনো একটা জায়গায় করি, অথবা সেটা র্যান্ডম স্যাম্পলিংটা কিভাবে হয়েছে, জরিপে কিন্তু অনেকগুলো সিস্টেম আছে, তারা কোন ভাবে করেছে আমি জানি। তবে আমি বলবো যদি 40% লোক ছাত্রদেরকে ভোট দিতে চায়, যে এটা যদি এসে থাকে 40%, আর 40 44% কাউকে ভোটই দিবে না এই মুহূর্তে যদি 40 নির্বাচন দিবে অনুষ্ঠিত হয়। ছাত্রদেরকে আর 44 দিবে না ভোটই, কিন্তু হয়ে গেল 84, আর থাকে 16 যদি বিএনপি কে তাহলে 11 করতে গেল যে জামাতে ভোট মানে দিবে। এখানে আপনি ওভাবে একদম 100 নিতেই পারবেন না যোগ দিলে, সেটা তাহলে- মিলছে না। তাহলে তো এই জরিপ নিয়ে আমি বুঝতে পারলাম, আমি কি মন্তব্য করবো আমি জানি না। তবে আমি মনে করি এই জরিপে যদি ভালো হয়, এটা যদি হয়ে থাকে, তাহলে ছাত্রদের এটা বিশ্বাস করে ইমিডিয়েট একটা দল করা ইমিডিয়েট, কারণ এই 40 যাতে নাকি না কমে, 40 কমার আগে যদি তারা দল করে ফেলায় এবং ইলেকশন ইমিডিয়েট দিয়ে দেয়, তাহলে 40% ভোট পেয়ে তারা ক্ষমতায় চলে আসবে। সমস্যাটা কি? কারণ নির্বাচনের কথা শুনলে ওরাই তো সবচেয়ে মন খারাপ করে, কাজে বিএনপি নির্বাচন যে বিএনপি তো মাথা খারাপ। আমি বিএনপি ব্যাপারটা কিছু বুঝি না। এই তারা বলতেছে যে বিএনপি সহ সব দল তাদেরকে মানে ব্যর্থ করতেছে, আবার বিএনপির এক নেতা আমার পাশে বসে বলে যে তারা ইউনিয়ন সরকারকে ব্যর্থ হইতে দিবে না। আমি বুঝতে পারছি না যে আসলে ভালোবাসা একটা হবে কি বলছে। আবার এখানে বিএনপি জরিপে বলতেছে বিএনপি ভোট পাবে 16%, তারপরে আবার বিএনপি ইলেকশন চায় ফেল করার জন্য নাকি? বিএনপি ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার মনে হচ্ছে, যদি আমি জরিপকে বিশ্বাস করি। তো ভাই এগুলি হতে থাকবে, বাট প্রশ্নটা হলো জানেন কি, ইলেকশন কি হবে, কে জিতবে, কে আসবে, এটা নিয়ে ভাই আমি বদার না, আমার একটা মাথা আমি ঘামাই না। আমি মাথা ঘামাই হলো যে ভাই আমার জীবনটা এখন কেমন চলছে। হেলাল ভাই যদি ইলেকশনে জিতে, হেলাল ভাই মন্ত্রী হবে, আমার কি হবে ভাই? আমার তো আর কোনো চান্স নাই। যদি জামাত ইসলাম জিতে, তাহলে শফিকুর রহমান সাহেব প্রধানমন্ত্রী হবে, আমার কি হবে? ভোটে ঠিক আছে, কিন্তু আমার কোশ্চেন হলো কি, ভোট দেওয়ার পরে আমি আমার কি প্রত্যাশা, যে ভাই আমার কাজটা আমিই করব। আমার বাসায় আপনাকে চাল দিয়ে আসতে আমি বলিনি, আমার বাসায় মাছও কিনে দিয়ে আসতে আপনাকে হবে না। আমার খালি কথা যে আপনি দায়িত্ব পাওয়ার পরেই 1 মাসের না যাইতেই সয়াবিন তেলের দাম 8 টাকা বাড়াই দেন। আমার খালি এইটুকু দাবি আপনার কাছে, আর কিছু দাবি না। বাণিজ্য মন্ত্রী একটা নিয়োগ করছে, আগেটা নাকি পারতো না, নতুন একটা নিয়োগ করছে। উনি পাড়ার এমন নমুনা দেখাইছে, মাস ঘুরে নাই, তেলের দাম 1,08,000 টাকা বেড়ে গেছে, এবং এই তেল কিন্তু আগের দিন পাওয়া যাচ্ছিল না কোথাও, নাই এই তেল নাই বাজারে। যেই 8 টাকা দাম বাড়াইলো অমনি তেল অ্যাভেলেবল হয়ে গেল, এবং দাম বাড়ানোর আগ মুহূর্তে তারা কার সঙ্গে আলাপ করছে, উনি আলাপ করছে যাদের দাম বাড়বে, যাদের কোম্পানি, তাদের সঙ্গে আলাপ করছে। পাবলিকের সঙ্গে আলাপ করছেন আপনি? আপনি তো ওই লোকগুলোর মন্ত্রী, আপনি তো সেই সিন্ডিকেটের মন্ত্রী, আপনি তো পাবলিকের মন্ত্রী না। এটা কি সিম্পল? তাহলে এই সমস্ত লোককে এটা মন্ত্রী বানাচ্ছে। এক ধরনের আরেকটি বক্তব্য আমি কেন দেশের মানুষের পাল বুঝে জি। কিছু বুঝে না। যেখানে এদের মাইর খাওয়ার সময় যে ছিল। বক্তব্যে উল্লেখ করা হয়েছে যে বিশ্বে এখন এই মুহূর্তে বলা হচ্ছে যে এই মুহূর্তে বিশ্বে আর একটি দেশও খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশ ছাড়া, যেখানে কিনা প্রশাসনের চেয়েও সিন্ডিকেট সবচেয়ে শক্তিশালী। তাহলে সেই বক্তব্য কি সঠিক? এখানে তো তাই হলো, এতদিন যিনি ছিল উনি সিন্ডিকেট বুঝতো না, এদের দাম বাড়ায় নাই, আর উনি তরিত ব্যাগে বুঝে নিয়ে সে 1 মাসের মধ্যে 8 টাকা বাড়াই দিচ্ছে। উনি যে 8 টাকা বাড়াইছে ভাই, আমাকে একটা কাছে সিম্পলি পড়ে, উনি কার মন্ত্রী? উনি জনগণের সঙ্গে আলাপ করছে, জনগণের মতামত দিচ্ছে, কোন গণশুনানি করছে, ওনার প্রক্রিয়াটা কি, দাম বাড়ানোর বাজার মনিটরিং করছে উনি, এগুলো যে মজুদ করছে কিনা, মজুদদারকে ধরার চেষ্টা করছে, কোনো কিছু করছে? কিছুই করে নাই। নিজের রুমে সিন্ডিকেট মেম্বারদের ডাকছে, ডেকে বলছে কি ভাই আমিও আপনাদের মতো একজন, বলেন কত বাইরে চলে, কত বাইরে চলে, 8 টাকা দিলাম, বাড়ে 8 টাকা, 8 টাকা আমার যে 8 টাকা খরচ বাড়লো, এই 8 টাকা উঠে দিবি আমাদের। বাড়ালে দোকানে গেলে আবার তেলের বোতলটা পাওয়া যাবে, এটাই কি তাহলে এটাই চলছে, এটাই চলছে। আমার দুঃখ সেই হচ্ছে আপোষ। উনি ওই ব্যবসায়ীদের দুঃখটা বুঝছে, ব্যবসায়ীদের আবদারটা বুঝছে, ব্যবসায়ীদের দুঃখিত না আবদার করছে, আপনি আসছেন আমাদের লোক, আমাদের জন্য একটু করবেন না, ঠিক আছে করে দেখাই দিলাম। এই উদ্ভট মানে যারা নাকি একটা মানে উপদেশটাকে খুঁজে বের করতে পারেন, যে নাকি জনগণের জন্য কাজ করবে, ভাই এদের তো কোনো মনে করেন আমি বলি আওয়ামী লীগ বিএনপির সমস্যা, আওয়ামী লীগ বিএনপির সমস্যাটা একটা বড় দল, দলের কর্মীদের একটা চাপ, কর্মীদের একটা আকাঙ্ক্ষা থাকে, নানা রকম ই কোশ্চেন তাদের করছে, এদের তো কোনো কোশ্চেন নাই, আসছে কয়দিন থাকবে চলে যাবে। এই কয়টা দিন তারা জনগণের জন্য এমন কাজ করবে, যেমন আসিফ বলতো না একবার, অনেকদিন আগে বলছে, আমি যদি একবার চান্স পাই এমন কাজ করবো যাতে নাকি দেশের মানুষ মানে ই হয়ে যায়, খুশি হয়ে যায়। তাহলে এইটা ওরা শুনে নাই, উনি তো ভুল করছে, ওরা ছিল সবটা শুনে নাও, এমন কাজ করবো 1 মাস না পেরোতে 8 টাকা বাড়াই দেবো। তাহলে 8 টাকা বাড়াইলে কি করছে বুঝে